আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থই আছি, একেবারে পুরোপুরি সুস্থ না হলেও চলছে। তো আজকের যে ভিডিওটা দেখাচ্ছি এটা আমাদের সবার পরিচিত এবং সবার, আমার মনে হয় না যে কেউ আছে এমন যে বলবে বাকরখানি তার পছন্দ না, বা বাকরখানি কখনো খেয়ে দেখা হয়নি, এরকম মানুষের সংখ্যাও হয়তো খুবই কম আছে অথবা নেই একেবারে। তো বাকরখানি আমার অত্যন্ত প্রিয়। বিশেষ করে আমার সৌভাগ্য হয়েছিল পুরান ঢাকার লালবাগ এলাকায় ২ বছরের সামান্য কিছু বেশি সময় একটা বাসায় থাকার। তো সে সময় আমি পুরান ঢাকার বিভিন্ন এলাকা, অলি-গলি ঘুরে, ঘুরে দেখেছি। একটা নিউজপেপারে সেগুলো নিয়ে আর্টিকেলও লিখেছি এবং প্রচুর খাওয়া-দাওয়া করেছি। আসলে ওই সময় পুরান ঢাকার যত ঐতিহ্যবাহী খাবার-দাবার ছিল সবই বেশ ইচ্ছামতো চেখে দেখা হয়েছে। আর আমি হাঁটতাম, খুব হাঁটতে পছন্দ করি। হাঁটতে, হাঁটতে আমি কোথা থেকে যে কোথায় চলে যেতাম। আর প্রত্যেক দিনই হাঁটতে, হাঁটতে নতুন, নতুন কিছু ডিসকভার করতাম। তো এই যেখানেই যেতাম পুরান ঢাকার যত অলিগলিতেই যাই, একাধিক কমপক্ষে ২ টা, মানে প্রায় গলিতে অন্তত ১ টা না হলেও ২ টা বাকরখানির এরকম দোকান দেখা যায়, যেখানে সকাল থেকে সন্ধ্যা রাত ৮টা-৯টা পর্যন্ত বাকরখানি বানানো চলতে থাকে। আমি যে এলাকাটায় ছিলাম এটা হচ্ছে শেখ সাহেব বাজার, যে শেখ সাহেব মসজিদ আছে সেই মসজিদটাতে, ওইখানটার সাথে আর পিছনে যে নবাবগঞ্জ রোডটা আছে এই ২ টা এলাকার মধ্যে। তো এখন যে ভিডিওটা দেখছেন এটা আসলে ওই লালবাগের রোডের যে শেখ সাহেব বাজার যে মসজিদটা আছে ওইটার ঠিক পেছনের দিকে এই দোকানটা। একই লাইনে আরো ৫-৬টা দোকান আছে আরেকটু সামনের দিকে হাঁটলে, নবাবগঞ্জ রোড বরাবর হাঁটলে। তো আমি এখান থেকে বেছে নিতাম কারণ আমার বাসাটা এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে, ঠিক ২ মিনিটও লাগে না। আমি একটু পরেই দেখাবো যে পেছনের দিকটাতে দোকানের যেদিক থেকে শুরু হলো ভিডিওটা তার অপোজিট দিকে আমার বাসাটা ছিল। তো আমার আজকের ভিডিওর উদ্দেশ্য মূলত যে কিভাবে একদম শুরু থেকে বাকরখানি তৈরি হয় এবং শেষ হয় এটা তুলে ধরা। আমরা অনেকেই দেখেছি, র্যান্ডমলি দেখে যাই। তো এই জিনিসগুলো আমরা আসলে হাতের কাছে বা আশেপাশে যেগুলো থাকে এগুলো আমরা মনোযোগ দিয়ে দেখি না। তার চেয়ে বড় কথা, বাকরখানি সকাল সন্ধ্যায় চা কফির সাথে আমরা সবাই খাই। খুবই পছন্দের জিনিস। আমাদের দেশ থেকে এটা এখন পাকিস্তান, ভারতেও ছড়িয়ে গেছে, বিশেষ করে কাশ্মীরে খুবই জনপ্রিয়। কিন্তু বাকরখানি এলো কোত্থেকে? এটার ইতিহাসটা কি সেটা নিয়ে আমাদের মাঝে খুব কম মানুষই আছে যে একটু মাথা ঘামায় বা আগ্রহ দেখায়। অন্যদিকে আমি আবার এসব জিনিস নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি। আমার ইতিহাস জানাতে ভালো লাগে। তো আশা করি যে আপনারাও আমার সাথে এর ইতিহাসটুকু জেনে আনন্দ পাবেন এবং বোর হবেন না, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকে তাহলে অনুগ্রহ করব যে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন, লাইক দিবেন। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তো এবারে যাওয়া যাক বাকরখানির ইতিহাসে। বাকরখানি ইতিহাসটা তুলে ধরার আগে এখানে একটু বলে রাখি যে আমি যেটা বললাম আমার উদ্দেশ্যটা ছিল যে শুরু থেকে কিভাবে তৈরি হয় এটা দেখানো। আপনারা দেখবেন যে ৩ জন মানুষ এই দোকানটাতে কাজ করছে। একজন তন্দুরটা অপারেট করছেন, যেখানে বাকরখানি তৈরি হয়ে যাওয়া যে কেকগুলো সেগুলো ঢুকাচ্ছে, ঢুকানোর পরে আবার একটা বেকিং শেষ হলে তন্দুর থেকে বের করছে, কিভাবে ওই যে লোহার রডটা দিয়ে কাজগুলো করছে, পুরো প্রসেসটা এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। এবং তারপরে দ্বিতীয় যে লোকটি আছেন উনি মূলত যে লেচি কেটে দেওয়া হচ্ছে ছোট ছোট, ওইটা থেকে বাকরখানিটা তৈরি করে আবার ওই যে আঁচড় দিয়ে কেটে কেটে দিচ্ছেন যেন তাপটা পুরোপুরি ভিতরে ছড়িয়ে যায় এবং বেকিংটা প্রপারলি হয়। আর তৃতীয় যিনি আছেন উনি মূলত বাকরখানি তৈরির কাজটা করছেন। এখানে এখানে প্রথমে একদম ময়দা, ঘি, এই দুইটাই হচ্ছে মূল উপাদান। ঘি আর ময়দা এগুলো দিয়ে লেয়ার করে 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 অনেক মোটা করেন, তারপরে ওটাকে কেটে কেটে লেচি বানানো হয়। তো এই ঘি ময়দার সাথে কোথাও বাদাম দেওয়া হয়, তিল অ্যাড করা হয়, আবার পনিরও অ্যাড করা হয়। তো বিভিন্ন ধরনের হয়ে থাকে। আবার কেউ কেউ আছে একটু নোনতাটা পছন্দ করেন, চিনি দেওয়াটা পছন্দ করেন না, যেটা চায়ের সাথে অসাধারণ লাগে নোনতা বাকরখানি। যদি আপনারা খেয়ে থাকেন তাহলে জানবেন নিশ্চয়ই।
তো এবারে চলে যাই ইতিহাসটাতে। খুব অল্পতে আমি যতটুকু সংক্ষেপে সম্ভব ইতিহাসটা জানানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। বাকরখানির ইতিহাসটা মুঘল আমল থেকে আসলে বাকরখানির প্রচলন শুরু হয়েছে। মুঘল আমলে একজন নবাব আছেন, বাংলার বিখ্যাত নবাব মুর্শিদ কুলি খান। তার দত্তক পুত্র ছিলেন জমিদার আগা বাঁকের খাঁ, আর তার একজন প্রেমিকা ছিলেন খানি বেগম। তো তাদের এই প্রেম কাহিনীটা আসলে একটা করুণ প্রেম কাহিনী। আমি এই প্রেম কাহিনীর ডিটেলসে এখন যাচ্ছি না। যেটা ব্যাপারটা ছিল যে তাদের ওই নাস্তা বা খাওয়া দাওয়ার সাথে প্রচলিত থাকার কারণে এই বাকের খাঁ এবং খানি বেগমের থেকে এই নামটা চলে আসছে বাকরখানি। আবার কেউ কেউ বলে থাকে যে আফগান বিদ্রোহীরা এবং মুসলমানদের মধ্যে যে সংঘাতের একটা সময় ছিল মুঘলদের মধ্যে, মুসলমান না, আফগান এবং মুঘলদের মধ্যে দুই জাতি মুসলমান। তো তাদের মধ্যে সংঘাতের সময় আফগানরা এই রুটিটা তৈরি করত। আর এটা পরে আসলে প্রথমে সিলেটে এটা ছড়িয়ে পড়ে এবং সিলেট থেকে তারপরে ঢাকায় আসে। তো বর্তমানে ঢাকা এবং সিলেটে বাংলাদেশের ক্ষেত্রে আর কি এই রুটির প্রচলন সবচেয়ে বেশি। এটা একটা টাইমে যেমন আমি বললাম যে মুঘলদের প্রচলিত খাবার ছিল এবং যেটা এই কারণে সেটা খুবই অভিজাত খাবার ছিল, বাট এই মুহূর্তে আর অভিজাত নেই। এই মুহূর্তে এটা আমাদের সবারই নিত্যদিনের প্রিয় খাবারে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। তো ইতিহাসটা মোটামুটি এইটুকুই। এর চেয়ে বেশি কিছুতে গেলে হয়তো ভিডিওটা বোরিং হয়ে যাবে। চাইলে তো যাওয়া যেতেই পারে, প্রতিটা জিনিসেরই আসলে অনেক বিস্তারিত ইতিহাস থেকে থাকে। তো আমার ভিডিওটা আসলে এটুকু নিয়েই। এখানে আপনারা অলরেডি দেখেছেন যে একজন বাবা তার ছোট বাচ্চাকে নিয়ে আসছেন কিনতে এবং বেশ কয়েকটা কিনে নিয়ে গেছেন। আমি তো প্রতিদিনই কিনতাম যখন ছিলাম। এখন আমি অন্য একটা এলাকায় থাকি। এখানে আমার আসার আশেপাশের ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে পাওয়া যায়, বাট সেটা আমার কেন যেন আমি জানি না, আমার অরুচি লাগে। দেখলে মনে হয় যে টাটকা না, দামটাও বেশি নিচ্ছে, ঠিক ওই ওই স্বাদটা পাই না, ওই নস্টালজিয়াটা আসে না। যদিও বাসা থেকে মিনিট 20 হেঁটে গেলেই আবার এরকম দোকান পাওয়া যায়। তো সেখানে প্রতিদিন যাওয়া হয় না, খাওয়া হয় না, কিন্তু পুরান ঢাকায় গেলে আমি এটা মিস করি না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।